নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প একটি পাপের কাজ, লেখক জগদীশ গুপ্ত। ঠিক কী অর্থ ওই ম্যালোচ শব্দটার, তাহা লইয়া এ বাড়িতে বিস্তর গবেষণা হইয়া গেছে, এবং কোথা হইতে শব্দটি গৃহিণী সংগ্রহ করিয়াছেন তাহা লইয়া অনেক বিস্ময় প্রকাশ আর জিজ্ঞাসাবাদ করা হইয়াছে। গৃহিণীর মুখে ওই শব্দটি যখন তখন পুনঃ পুনঃ এবং ছোট বড় নির্বিচারে যাকে তাকে লক্ষ্য করিয়া উচ্চারিত হয় বলিয়া হাসাহাসিও ঢের হইয়াছে। ওই শব্দটির ভিতর যে গালি আর গাত্রদাহ আছে, তাহাও একটি কৌতুকের বিষয় যেন। কিন্তু গৃহিণী ওই শব্দটির ব্যাখ্যাও করেন নাই, সংগ্রহের স্থানটাও কদাচ নির্দেশ করেন নাই। তার শব্দভাণ্ডারের ভিতরকার ওই মলিন শব্দটি তিনি ক্রোধের সঙ্গে ঘৃণা প্রকাশ করিতে হামেশাই ব্যবহার করেন। তখন তার মুখমণ্ডল ভারী কুঞ্চিত হইয়া ওঠে। ছেলেরা কেউ কেউ অনুমান করিতে চেষ্টা করে। একজন বলে, শ্লেচ্ছ শব্দের অপভ্রংশ বলে মনে হয়, ধ্বনি সাদৃশ্য দেখা যাচ্ছে। একজন বলে, মায়ের বাপের বাড়ির, আমাদের মামা বাড়ির কথা ওটা, গ্রাম্য শব্দ। ফরিদপুরের ওদিকে শেয়ালখেকো ভবঘুরে জাতকে ম্যালোচ বলে। ভারী নোংরা তারা, তাই না মা? শিক্ষিত শিকারী কুকুর নিয়ে তারা পল্লী অঞ্চলে জঙ্গলে জঙ্গলে বেড়ায়। কুকুর নিয়ে ঝোপের ভিতর লুকিয়ে বসে হুবহু শেয়ালের ডাক ডাকতে থাকে। জ্ঞাতির ডাক মনে করে শেয়াল কাছে এলেই কুকুরগুলোকে দেয় ছেড়ে। কুকুর ছুটে গিয়ে শেয়ালের টুটি কামড়ে ধরে, তাকে বধ করে। ছাল সমেত পুড়িয়ে ম্যালোচরা সেই শেয়ালের মাংস খায়। শুনেছি অবশ্য, চোখে দেখিনি। মা, আমাদের সবাইকে শেয়াল খেকো বলো নাকি? শুনিয়া মা হাসেন, বলেন, অত খোঁজে তোদের কাজ কি বাপু? তারপর শব্দটার গ্রাম্যতার দরুন একটু লজ্জিত হইয়া বলেন, নোংরামি যে আমি দেখতে পারি নে। আজকাল এরা মহানগরী কলিকাতার লোক। স্থাবর অস্থাবর সামগ্রীসহ সমগ্র ফরিদপুরকে বহু পশ্চাতে ফেলিয়া আসিয়াছেন। কেবল মায়ের মুখের ফরিদপুরীয় ওই শব্দটি তাদের সঙ্গে কলিকাতায় আসিয়াছে। কিন্তু কলিকাতার গল্প মুখ বাড়াইয়া না করাই সমীচীন। গৃহিণীর ভাষায় কলিকাতার কাণ্ডও মেলুছে, এবং তার কথা যথার্থ বলিয়া ধরিয়া লওয়া হইলে স্বীকার করিতে হইবে যে এবারই সবাই শেয়ালখেকো না হইলেও অল্প বিস্তর ম্যালোচ। চা খাইতে খাইতে চায়ের ফোঁটা যার কাপড়ে পড়িল, সেই ব্যক্তি হইতে যার গায়ের গেঞ্জি ঘামে ভিজিয়া গেছে আর তা গায়েই আছে, এবং খাওয়ার পর আচাইতে দেরি করায় যার হাতের এঁটো হাতেই শুকাইয়া উঠিয়াছে, সেও ম্যালোচ। লিখিতে বসিলে কর্তার মধ্যম অঙ্গুলিতে কালির দাগ লাগে, সেজন্য তিনিও ম্যালোচ। কিন্তু একদিন যে মেলুচে কাণ্ড এ বাড়িতে ঘটিয়া গেল, তার সঙ্গে তুলনীয় আগের কোনো ঘটনাই নাই। হঠাৎ কোথা হইতে একটি কাতর কণ্ঠ মলিন মূর্তি বিড়াল শিশুর আবির্ভাব হইল স্বস্তি সন্ধানী আর পরিচ্ছন্ন স্বভাব এই লোকগুলির ভিতর। আকাশ হইতে পড়িল কি মেঝে ফুরিয়া বাহির হইল, হঠাৎ তাহাই যেন ঠাওর হইল না গৃহিণী আর ছেলেদের এবং বধূগণের। তাহাকে আবিষ্কার করল নসু। নসুর বয়স 10। ভালো মন্দ, সুন্দর কুৎসিত, উচিত অনুচিত, সত্য মিথ্যা ইত্যাদির জ্ঞান তার হইয়াছে। কোন বস্তু প্রীতিকর এবং কোন বস্তু প্রীতিকর হইতে পারে না, তাহাও সে জানে। কিন্তু এত জানিয়াও সেই নসুই সেদিন সকালবেলা আসিয়া দাঁড়াইল ওই কাতর কণ্ঠ আর মলিন মূর্তি শিশু মাজ্জারটিকে 2 হাতে ধরিয়া। তেতালা আর দোতলা জুড়িয়া ইহাদের গৃহস্থালী। রান্না হয় দোতলায়। বড় বউ রান্না করিতেছিল। গৃহিণীর বিশ্বাস তার তদারক ব্যতীত রন্ধনকার্য সুসম্পন্ন হইতে পারে না। তিনি সেই রান্নার কাছেই ছিলেন। নসু বিড়ালছানা হাতে করিয়া আসিয়া দাঁড়াইল সেই রান্নাঘরের দুয়ারে, এমন হাসি মুখে যেন অপরূপ আর পরম উপভোগ্য একটা উপঢৌকন সে আনিয়াছে।
মিউ মিউ শব্দ কানে যাইতেই গৃহিণী চমকিয়া মুখ ফিরাইলেন, আর সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইলেন। ভারী শরীর, তুলিতে কষ্ট। তথাপি তিনি না উঠিয়া পারিলেন না। যত দ্রুত সম্ভব তত দ্রুতই তিনি উঠিলেন। তার ঠোঁট, নাক, ভুরু, চোখ কুঞ্চিত, যেন আকারে অর্ধেক হইয়া উঠিল। বলিলেন, কোথায় পেলি এটারে, ম্যালোচ? নসু বলিল, ছাতে। মিথ্যে কথা, ছাতে বিড়াল আসবে কেমন করে? বড় বউ বলিল, পাশের বাড়ির বজ্জাত ছোড়াটা পাঁচিল পার করে বুঝি ফেলে দিয়েছে মা। তাই বটে, বৌমা ঠিক বলেছে, কিন্তু তুই নিয়ে এলি কোন আক্কেলে? বলিয়া গৃহিণী অত্যন্ত মারাত্মক চক্ষে শাবকটির দিকে চাহিয়া রহিলেন। গৃহিণীর অগ্নিচক্ষুর উত্তাপ পশি অনুভব করিল কিনা কে জানে। খুব ক্ষীণ কণ্ঠে একবার একটুখানি শব্দ করিয়া আবার সে চোখ বুজিল। শব্দটা যেন মা বলিয়া ডাকার কাজ ঘেঁষিয়া গেল, কিন্তু তাহাতে গৃহিণীর অনুকম্পার সঞ্চার হইল না। জননী মার্জারির শিশুটি তার স্তন্যপায়ী সন্তান একটি, অত্যন্ত অসহায় সে, এখন ক্ষুধাতুরও বোধ হয়। মানুষের করুণার উপরেই তার জীবন নির্ভর করিতেছে। গৃহিণী এসব কিছু ভাবিলেন না। এই বিরূপ বিদ্বেষযুক্ত হিংস্র সংসারে তাহারই জন্য প্রহরণ লুক্কায়িত আছে, আঘাত উদ্যত হইয়া আছে, মনে করিয়া ত্রাসে সে কণ্ঠাগত প্রাণ কিনা তাহাও গৃহিণী ভাবিতে গেলেন না। তিনি দেখিলেন অবাঞ্ছনীয় একটি প্রাণী, প্রয়োজনীয়তার বিচারে যার তিলমাত্র মূল্য নাই, শুধু বিরক্তি উৎপাদন করিতেই যে জীবগোষ্ঠীর আবির্ভাব, তাহাদেরই একটি সে। নসু বলিল, মজা লাগল তাই নিয়ে এলাম, বলিয়া সে বাচ্চাটির দিকে দৃষ্টিপাত করিল। তারপর মায়ের মুখের দিকে চাহিয়া বলিল, ছেড়ে দেব এক্ষুনি? কিন্তু ছাড়িয়া দিবার কথাটা নসুর নাচার অবস্থার কথা, মনঃপূত কথা নয়। গৃহিণী বলিলেন, যা দিয়ে আয়, ম্যালোচের এক শেষ, কেবলই ডেকে ডেকে মাথা খাবে, যাতে তাতে মুখ দেবে। পাশের বাড়ির বজ্জাত ছোড়াটাকে একবার দেখতে পেলে হয়। নসুর ছোড়দা আশু কথাবার্তার আওয়াজ শুনিয়া এই সময় দেখতে আসিল নসুর এখনকার আবদারটা কি। জিজ্ঞাসা করিল, নসু, কি বলছে রে মা, কাকে মা দেখে নেবে? গৃহিণী বলিলেন, দেখ না পাশের বাড়ির ছোড়াটার কাজ, বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়েছে আমাদের ছাতে, ওই দেখ নসুর কোলে, ম্যালোচ একটা। গৃহিণীর ঠোঁট, ভোরো ইত্যাদি পুনরায় কুঞ্চিত হইল। কই দেখি। নসু ঘুরিয়া দাঁড়াইল। দুর্বল ধ্যানস্থ মূর্তির দিকে চাহিয়া আশু ভাসিল। বলিল, মিটমিটে শয়তান, কিন্তু হলদে সাদায় দেখতে মন্দ নয়। রেখে দে নসু, খাসা মডেল হবে। দেখে দেখে নানান ভঙ্গির ছবি আঁকব বিড়ালের। শুনিয়া নসু আশুর মায়ের মাথা আরও গরম হইয়া গেল। বলিলেন, রেখে দেবে? যা নসু, ওর বিছানায় শুইয়ে দেগে, দুই ম্যালোচ থাকবে সেখানে একসঙ্গে। বলিয়া তিনি হঠাৎ একটু না হাসিয়া পারিলেন না। নসু আশু দুজনেই হাসিয়া উঠিল। আশু দৌড়াইয়া যাইয়া বাড়ির যে যেখানে ছিল সবারই কাছে সংবাদ রাষ্ট্র করিয়া দিল যে নসু একটা বেড়ালের বাচ্চা ধরিয়া আনিয়াছে। মা তাহাতে অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছেন। তাহার কি ব্যবস্থা করা যাইবে তাহাই হইয়াছে দুস্তর সমস্যা। অবশ্য তার পক্ষে নয়, ছবির মডেল হিসেবে বাচ্চাটিকে সে রাখিতে এবং পালন করিতে ইচ্ছুক। এবাড়ির লোক বিড়াল যে কতদিন দেখে না তার ঠিক নাই। দৈবাত একটা আসিয়াছে শুনিয়া নসু আর আশুর দিদি শোভা ম্যাট্রিকের বই রাখিয়া আর নদি মানুষই সেলাই রাখিয়া সেখানে আসিল বিড়াল দেখিতে। মেজ বৌদি কনক আসিল, মেজদা পশু আসিল, ছোট বোন আভা আসিল। ওদের বাবা গৃহকর্তা অমূল্যবাবুও খবরের কাগজ টেবিলে রাখিয়া এদিকে আসিলেন। চাকর রসিক আসিল ঝাঁটা হাতে। দর্শকের সংখ্যা আরও একটি বাড়িল বিধবা পিসিমা আশায়। তিনি ছিলেন আহ্নিকের ঘরে।
এবং আসনে। আহ্নিককৃত্য তখনই শেষ হইয়া যাওয়ায় তিনি বিড়াল দেখিতে রান্নাঘরের দুয়ারে আসিলেন। বাচ্চাটিকে দেখিলেন, তাহার ডাক শুনিলেন এবং তাহার বিরুদ্ধে দুর্জয় পরাক্রম দেখাইলেন তিনিই সর্বপ্রথম এবং সর্বাধিক। পাথরের 1.5 সিঁড়ি নোড়া তুলিয়া লইয়া তাহারই আঘাতে তিনি বাচ্চার নাক ছেঁচিয়া দিতে চাহিলেন। বলিলেন, পাজিটা, নাক শুকে শুকে তুমি দুধ আর মাছ খেতে এসেছ এখানে? নাক ছেঁচে দিচ্ছি, দাঁড়াও। পিসিমার এই দুরন্ত আক্রোশ দেখিয়া সকলে হাসিয়া উঠিল। পিসিমার ওটা তামাশা কেবল। তিনি নোড়াটা তাহার নাকের সামনে 2 বার আন্দোলিত করিয়াই এবং হাসিয়াই নিরস্ত হইলেন। যাহাকে উপলক্ষ আর কেন্দ্র করিয়া এত ঔৎসুক্য, এত কথার হাসি, কৌতুকের আর রাগের সৃষ্টি, সে কিছুই বুঝিল না, কিছুই হৃদয়ঙ্গম কি অনুমান করিতে পারিল না। নসুর হাতের ওপর সে একবার অতিশয় ক্ষীণ কণ্ঠে তার নিজের ভাষায় একটা শব্দ করিতে লাগিল, ঠিক আতঙ্ক কাতর নিঃশেষিত প্রাণের চাপা কান্নার মতো সে শব্দ করুণ। মেজবউ কনক বলিল, একটু দুধ দিলে হয়। অমূল্যবাবু গৃহিণীর মুখের দিকে একটু চাহিলেন। গৃহিণী কঠিন শ্লেষের সহিত বলিলেন, বৌমার বড় দয়ার শরীর, কিন্তু পয়সার দুধ আমি ওই ম্যালোজটাকে দেব না বাছা। ইতিমধ্যে ব্যাপারটা নসুর অসহ্য হইয়া উঠিয়াছে। সে আশা করিয়াছিল রং বেরঙের এই বাচ্চাটিকে সবারই ভালো লাগিবে, আর পুষিবার ইচ্ছা সবারই হইবে। কিন্তু দেখা গেল ব্যাপার দাঁড়াইয়াছে উল্টা। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ কাহারও নাই। আশা ভঙ্গে সে ভারী গোঁ হইয়া রহিল। নসুর বাবা অমূল্যবাবু জিজ্ঞাসা করিলেন, এলো কোত্থেকে? গৃহিণী বলিলেন, কোত্থেকে আবার? ভেবে পাইনি আমিও। বড় বৌমা বললে পাশের বাড়ির ছেলেটা পাঁচিল পার করে ছুড়ে দিয়েছে। বলেছে ঠিক, তাছাড়া আর পথ কই, ও নিজে আসেনি। নসু গম্ভীরভাবে বলিল, ফেলে দিই গে। সেই ইচ্ছাটা বৃহত্তর ব্যক্তিবর্গের সবারই, কিন্তু ফেলিয়া দেওয়ার প্রস্তাবের অর্থটা সবাই বুঝিল অতি সাধারণভাবে। রাস্তার কোনো স্থানে লইয়া ইহাকে, এই ইতর জীবটিকে আলগোছি পরিত্যাগ করিয়া আসা, তারপর ইহার অদৃষ্টে যাহা থাকে হইবে। দ্রুত ধাবমান পথিক সেখানে অবিরাম চলিতেছে, নানা শ্রেণীর যানবাহন ছুটিতেছে, খাদ্যান্বেষী কুকুর ঘুরিতেছে, সেন বৃষ্টি শিকারী পাখিরও অভাব নাই। গলায় দড়ি বাঁধিয়া খেলনা হিসেবে ইহাকে টানিয়া লইয়া বেড়াইতে উৎসুক এমন আমোদপ্রিয় ছেলে রাস্তায় বিস্তর। পথিকের পায়ের নিচে, গাড়ির চাকার নিচে, কুকুরের কি কাকের চোখে, কি ক্রীড়াসক্ত বালকের কবলে পড়িয়া, অর্থাৎ চ্যাপ্টা হইয়া কি উদরস্থ হইয়া, কি ঘর্ষণে ছিন্ন কলেবর হইয়া ইহার ভবলীলা সাঙ্গ হইবে, তাহা ভাবিয়া দেখিবার দরকার নাই। গৃহিণী বলিলেন, দে গে। কর্তা অমূল্যবাবু সমর্থন করিলেন, বলিলেন, তাই দে, বাড়িতে রাখা ঠিক হবে না, ডিপথিরিয়ার বীজাণু এর রোয়ায় রোয়ায়। বাচ্চাটিকে লইয়া নসু ছুটিতে শুরু করিয়া দিল, খুব সহসা। বাপের মুখের কথা শেষ না হইতেই তাহার পিছন পিছন গেল তাহার নদী মানুষই, ছোড়দা আশু। নসু তরতর করিয়া তেতালা ছাদে উঠিয়া গেল, আলিশার ধারে গেল, 2 হাত বাড়াইয়া দিয়া বাচ্চাটিকে আলিশার বাহিরে শূন্যে লইল, তারপর ছাড়িয়া দিল এবং মুহূর্ত পরেই ফুটপাতের পাথরের উপর তাহার পতনের শব্দ হইল। মুহূর্তিক অবাক হইয়া থাকিয়া আশু চিৎকার করিয়া উঠিল, করলি কি, করলি কি বলিয়াই সে দৌড়াইয়া নামিয়া আসিল, মানুষই তাহার পিছনে। আশু চিৎকার করিয়া বলিল, মা, বাবা, নসু বাচ্চাটাকে তেতালার ছাদ থেকে ফুটপাতের ওপর ফেলে দিয়েছে। বলিয়া সে হাঁপাইতে লাগিল। বলিস কি? অমূল্যবাবু যেন আর্তনাদ করিয়া উঠিলেন। সর্বনাশ, সে কি? ম্যালোজটা করল কি? বলিয়া গৃহিণী সকাতরে চিবুকে হাত দিলেন। তারপর স্থান নিঃশব্দ হইয়া গেল। অমূল্যবাবুর খুব মনে পড়িতে লাগিল সজীব দেহ আর চূর্ণিত দেহ শিশু মার্জারটিকে।
একই সঙ্গে দুটি দেহ তার চোখের সম্মুখে ভাসিতে লাগিল, একটি কাতর, কুণ্ঠিত, অসহায়, কম্পমান, আর একটি রক্তাক্ত বিচূর্ণিত মৃত। তাহার দেহ রোমাঞ্চিত হইল। বিষণ্নভাবে বলিলেন, শিখেছে তো গল্প শুনে শুনে নরহত্যার সঙ্গে ঠিক এমনি করে শিশু হত্যার ফিকির। 12 ঘণ্টা নসু একটা ঘরে বন্ধ থাকবে, কেউ ওর মুখ দেখো না, খাবার আর জল কেউ দিয়ে আসবে খালি। বলিতে বলিতে নসুর বাবা অনুভব করিলেন তাহার চোখে জল আসিতেছে, আর মায়ের সন্তান অসহায় জীবটিকে হত্যার পাপ তাহাকেও স্পর্শ করিতেছে।